নমস্কার সুধী দর্শক, আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে। বিভিন্ন দিকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে খুব জোর এনেছে, শক্তি এনেছে। তো সেই উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি চণ্ডীপুর ব্লকের, মানে কয়লা শহরের চণ্ডীপুর ব্লকের আপনার ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড, যেটাকে নাকি এবার বলা হচ্ছে খুব একটা নজর কাড়া ওয়ার্ড। এখানে একটা জোরদার একটা নির্বাচন হবে, জনতার রায় হবে, এখানে ঘোষণা হবে। তো আমরা আজকে উপস্থিত হয়েছি 2 নম্বর ওয়ার্ডের যিনি বিজেপি দলের মনোনীত প্রার্থী শ্রীযুক্ত মৃদুল সিনহা মহোদয় আমার সঙ্গে বসে আছেন। আপনাকে নমস্কার, স্বাগতম। তো আজকে আমরা বিভিন্ন বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব গত 5 বছর উনি এই ফুলতলি গ্রাম পঞ্চায়েতেই উপপ্রধান পদে ছিলেন, জনতার জন্য কী করেছেন, এবং এবার যদি জনতার রায়ে উনি বিজয়ী হয়ে যদি আবার পঞ্চায়েতে যান, জনতার জন্য কি করবেন, আপনাদের জন্য কি করবেন, এবং রাজ্যবাসীর জন্য কি করতে চাইবেন, সর্বোপরি দেশের জন্য উনি কী করতে চাইবেন। তো চলুন আমরা একটু কথা বলি ওনার সঙ্গে, বিস্তারিত আলোচনা হবে এই সাক্ষাৎকারে। দাদা নমস্কার। নমস্কার, স্বাগতম আজকে আমাদের এই সাক্ষাৎকার পর্বে। প্রথমে আমরা একটু আপনার পরিচয়টা জানতে চাইছি। আমার নাম মৃদুল সিনহা। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। বর্তমানে এই 2024-এর পঞ্চায়েত নির্বাচনে আমি 2 নম্বর ওয়ার্ডের থেকে আমি দ্বিতীয়বারের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি। আমরা তো জানি আপনি রাজনীতির সাথে অনেক বছর যাবত জড়িত, এবং আপনি একজন পৌর খাওয়া ব্যক্তি। গত 5 বছর আপনি এই চণ্ডীপুর ব্লকের অধীন যে ফুলতলি গ্রাম পঞ্চায়েত, এখানে 5 বছর যাবত আপনি উপপ্রধান পদে ছিলেন। যেহেতু ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বলা যায় শুরু হয়ে গেছে, আগামী 8ই আগস্ট ভোটদান পর্ব হবে, তো এর ইতিহাস সম্পর্কে কি আমাদের কিছু বলতে চাইবেন? 1959 2রা অক্টোবর আমাদের দেশের মধ্যে প্রথম চালু হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। কোথায় হয়েছিল সেটা রাজস্থানে হয়েছিল, এবং পরবর্তীকালে 11ই অক্টোবর অন্ধ্রপ্রদেশে চালু হয়েছে। তার পরবর্তীতে সমস্ত ভারতবর্ষের মধ্যে ধীরে ধীরে সব রাজ্যগুলোতে চালু ছিল, এবং 1993-তে আমাদের ত্রিপুরা রাজ্য তখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটা চালু হয়েছে। তো বর্তমানে এখন পর্যন্ত আমার জানা মতে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং দিল্লি এই সবগুলাতে এখনো চালু হয়নি। তো আপনার তো গত 5 বছর যাবত আপনি উপপ্রধান ছিলেন, আপনার দল রাজ করেছে আপনার ফুলতলি গ্রাম পঞ্চায়েত। তো এলাকাবাসীদের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে, সর্বোপরি দেশের স্বার্থে আপনারা কি কি কাজ করেছেন? আমরা এলাকাবাসী স্বার্থে আমরা আমাদের এই গ্রামের মধ্যে আমরা বিগত দিনের কাজের নিরিখে আমরা বলতে পারি যে আমরা অধিকাংশ প্রায় 95% লোকের কাছে আমাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা পৌঁছে দিয়েছি, এবং 99% বাড়ির লোকেতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি, এবং আমাদের এই গ্রামের মধ্যে প্রায় আমরা 8টি রাস্তা পাক্কা করেছি। আরও একটা রাস্তা আমরা সিসি রোড করেছি। অমৃত সরোবর হয়েছে। গ্রামের মধ্যে আমরা সৌরচালিত স্ট্রিট লাইট আমরা দিয়েছি, এবং আমাদের প্রধানমন্ত্রীর যত সব প্রকল্প, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সেইগুলোও আমরা গ্রামের প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। যারা কিছু বাকি আছে ওনারা ইদানিংকালে আবার আমরা নতুন করে আমরা ওদেরকে দেব, এবং প্রত্যেকের বাড়িতে আমরা বিদ্যুৎ সংযোগ আমরা পৌঁছে দিয়েছি। এছাড়া আমাদের আরও অনেক উন্নয়নমূলক কাজ আমরা করেছি, সেইগুলো আমাদের কাছে এখনো চলছে, কিছু কাজ এখন পর্যন্ত চলছে। তো আপনার এই এলাকায় কতজন ভোটার আছেন, এবং এখানে কি ত্রিস্তরীয় বা ত্রিমুখী বা চারমুখী কীরকম লড়াইটা হচ্ছে, আপনি জয় সম্পর্কে কতখানি নিশ্চিত, যদি একটু আমাদেরকে বলেন। 1959
আমার ওয়ার্ডের মধ্যে আমাদের টোটাল 415 ভোটার আছে। এর মধ্যে 211 মহিলা এবং বাদ বাকি 204 পুরুষ। তো এর মধ্যে আমরা আশাবাদী যে বিগত দিনের কাজের নিরিখে আমরা যেসব আমাদের অসম্পূর্ণ কাজগুলো আমাদের বাকি রয়েছে সেইগুলোকে আমরা আবার পরিপূর্ণ করার লক্ষ্যে আমাদের দ্বিতীয়বারের মতো আমাদের এই গ্রামের জনগণ আমাদেরকে জয়ী করবে বলে আমাদের অনেক আশাবাদী। তো এবার এরকম বলা হচ্ছে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের যে আপনার যে 2 নম্বর ওয়ার্ডটা খুব একটা জমজমাট লড়াই হবে এখানে, তো জনসাধারণ এরকম কেন বলছে? দেখুন, বিরোধী কারণ আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যেসব বিরোধীগুলা ছিল সেইগুলার একটাই ক্যাসেট ছিল কেন্দ্রীয় যন্ত্রণা, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো সেই নিরিখে আমাদের বর্তমান সরকার কোনো লড়াইয়ের দরকার নেই, কোনো আন্দোলনের দরকার নেই। আমরা সব কিছু সুযোগ সুবিধা আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছি। যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ডেবিট সিস্টেমটা চালু করার কারণে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা চালু করার পরে আমরা প্রত্যেক বেনিফিশিয়ারির কাছে আমরা ডাইরেক্ট বেনিফিটটা আমরা পৌঁছে দিয়েছি। সেইগুলা বিগত দিনের কিছু যারা বামপন্থী নেতা ছিল তাদেরকে সেইগুলা তাদের পেটে হজম হয়নি। তারা তো কারণ ওনারা চেয়েছিল যে ওনাদের হাতে কেন্দ্রীয় বঞ্চনার নামে ওনারা দীর্ঘদিন গ্রামের মানুষ তথা রাজ্যের মানুষের সাথে ওনারা প্রতারণা করে দিয়েছিল। তো সেই সব প্রতারণার থেকে মুক্তি পেয়েছে যে আমাদের রাজ্যবাসী তথা আমাদের তার সাথে আমাদের গ্রামবাসী মুক্তি পেয়েছে। তো সেই লক্ষ্যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কেন্দ্রীয় সরকারের যোজনা, রাজ্য সরকারের যোজনা, সেই সুযোগ সুবিধাগুলি আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারির হাতে তুলে দিতে পারছি, যার কারণে জনগণ আবার আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবে সেই আশাবাদী আমাদের। তো আপনার ওয়ার্ডে তো এবার সিপিআইএম প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং ত্রিপুরা মোথা তারও প্রার্থী দিয়েছে এবং আপনি তো আছেনই বিজেপি দল থেকে। তো আপনি কি মনে করছেন লড়াইটা কিরকম হবে? না, লড়াইটা এমন বেশি কিচ্ছু না। যারা ত্রিপুরা মোথা যে লড়াই করছে সেটার ইতিহাস তো আমাদের এখানে জানেন যে আমাদের এখানে বিগত দিনের এক পদপ্রার্থী ছিল যে রঞ্জন সিনহা। উনি যখন দল থেকে বহিষ্কার হয়ে গেছে, যাওয়ার পরে উনি এই ত্রিপুরা মোথা দলের সাথে উনি যোগাযোগ করেছে। যেহেতু আমরা এডিসি এলাকা নই, আমরা পাহাড়ি এলাকা নই, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী এলাকা, সেখানে এমন এই ত্রিপুরা মোথাদের এই কোনো কিছু প্রভাব বলবে বলে আমাদের কিছু আশা নেই। যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ওনাদের পরিবারের ভোট নিয়ে ওনারা সন্তুষ্টই থাকবেন। আচ্ছা, তো ত্রিপুরার মধ্যে আমরা জানি যে এই যে হাওড়া অঞ্চল যেটা আছে আপনার পাশেই, আপনার পঞ্চায়েতের পাশেই একটা ত্রিপুরা একটা বৃহত্তম একটা হাওড়া অঞ্চল, যেখানকার অধিকাংশ জনগণ হচ্ছে গিয়ে কৃষিজীবী। তাদের উন্নয়নের স্বার্থে আপনার এলাকাবাসী যারা কৃষকরা যারা আছেন, কৃষক ভাই বোনেরা যারা আছেন, তাদের স্বার্থে আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করবেন যদি আসেন এবার আপনারা? আমরা শুধু পঞ্চায়েত নয়, আমরা বিগত বিধানসভা নির্বাচনের সময় আমরা এলাকাবাসীদেরকে আমরা কথা দিয়েছি যে আমাদের হাওড়ের যে একটা আমাদের বঞ্চনা শিকার বিগত সিপিএম এর সময় ওনারা যে একটা ব্যবস্থা করে রেখেছিল, এখানে অর্ধ নির্মাণ করে একটা প্রজেক্ট তৈরি করেছিল এই আমাদের এই হাওড়ের মধ্যে। সেই প্রজেক্টের কারণে আমাদের ফুলতলি এবং জারণতলির আমাদের অধিকাংশ জমি পতিত পড়েছে। যেহেতু আমাদের একটা বাগুয়াছড়া ছিল এই আমাদের এই হাওড়ের মধ্যে, সেই বাগুয়াছড়াটার মাথাটাদের মধ্যে ওনারা ঠিক এই প্রজেক্টটা তৈরি করে যে আমাদের জলগুলা সঠিক সময় নিষ্কাশন হয়নি, যার কারণে আমাদের অধিকাংশ ক্ষেতের জমিন পতিত পড়েছে। তো যাই হোক, এবার আমরা আমাদের এই মন্ত্রীর কাছে আমরা যখন এই বার্তাটা নিয়ে আমরা গেছি, তখন আমাদের স্থানীয় বিধায়ক, আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহাশয়, উনি এইসব ব্যাপার আলোচনা করে আমাদের পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক যিনি আমাদের ত্রিপুরা সরকারের উনি দায়িত্ববান একজন মন্ত্রী, এই দুজন মন্ত্রী মিলে আমাদের এই হাওড়টাকে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করার যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেইগুলা কেন্দ্রীয় সরকার অনুমোদনও দিয়েছে। শুধু সময়ের অপেক্ষা।
আমাদের নির্বাচন শেষ হলে এইখানে এই কাজটা চালু হবে এবং এই কাজটা হওয়ার ফলে আমাদের গ্রামের এবং আমাদের এলাকার অনেক বেকার যুবক যুবতী সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের হাওড়ের যারা আমরা কৃষিকাজ করি সেইগুলোও আমরা এই জমিগুলা পুনরুদ্ধার করে আমরা পুনরায় কৃষিকাজ করতে পারবো, সেটা আমাদের এই সরকারের আশাবাদী, যার কারণে এই ডেভেলপমেন্টটা হবে আমাদের এই পরিবর্তনের সাথে। আচ্ছা, এলাকার যারা মা বোনেরা যারা আছেন, নারী সশক্তিকরণ এবং যারা স্কুলগামী ছাত্রছাত্রীরা যারা আছে, তাদের জন্য আপনারা বিগত 5 বছরে পঞ্চায়েতের মাধ্যমে কি করেছেন এবং আগামী 5 বছর যদি আপনারা ক্ষমতায় আসেন আপনারা কি কি করার পরিকল্পনা গ্রহণ করেছেন? আপনারা যেহেতু দেখেন মহিলা সশক্তিকরণের জন্য আমাদের সরকারের অনেক পরিকল্পনা ছিল, সেইগুলা আমরা ইদানিংকালে আমরা আমাদের গ্রামের মধ্যে দেখেছি যে বিগত দিনে আমাদের এই সরকার পরিচালিত থাকার সময় আমাদের এই গ্রামের মধ্যে আমরা 25টা গ্রুপ হয়েছিল, এসএইচজি গ্রুপ 25টা হয়েছিল। তো পরবর্তীকালে আমাদের যখন সরকার গঠন হয়েছে ত্রিপুরা রাজ্যে, তার সাথে সাথে আমাদের পঞ্চায়েতও গঠন হয়েছে, তখন থেকে আমরা কাজ করে প্রায় আজকে আমাদের এই গ্রামের মধ্যে 50টি সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে, যাদের মাধ্যমে আমরা মহিলাদেরকে বাড়ি বাড়িতে আমরা রোজগারের একটা ব্যবস্থা হয়েছে, যার কারণে একই পরিবারের সাথে পুরুষ এবং মহিলা একইভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের এই সেলফ হেল্প গ্রুপের TRLM এর মাধ্যমে আমরা অনেক পরিবারগুলোকে আমরা এই মহিলাদেরকে আমরা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তো সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বিশেষ একটা আপনার অসুবিধা হচ্ছে গিয়ে, মানে সমস্যা হচ্ছে গিয়ে যে বেকার যারা যুবক যুবতীরা রয়েছেন তাদের কর্মসংস্থান, শুধু আমাদের রাজ্যে নয় সমগ্র ভারতবর্ষে এই ব্যাপারটা। তো বিশেষত যেহেতু পঞ্চায়েত নির্বাচন, আপনি পঞ্চায়েতে আছেন, তো আপনার পঞ্চায়েতের যারা যুবক যুবতীরা যারা আছেন বেকার, মানে আনএমপ্লয়েড যারা আছেন, তাদের জন্য আপনারা কি কি করার পরিকল্পনা নিয়েছেন? যেহেতু চাকরি সেগুলা তো সরকারের ব্যাপার, পঞ্চায়েত আমরা কোনোদিন কাউকে আমরা চাকরি দিতে পারবো না। যেহেতু আমাদের পঞ্চায়েতের ধারণা যে আমাদের গ্রামের যে বেকার যুবক যুবতী যারা ছিল সেগুলা তো শুধু আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত সময়ে তৈরি হয়নি, এর বেকার সমস্যাটা আগের থেকেও ছিল, বর্তমানেও আছে। তবে আমাদের সরকার খুব দৃঢ়তার সহিত বিভিন্ন দপ্তরের মধ্যে টেট বিএড এইগুলার মাধ্যমে যারা উপযুক্ত আসে তাদেরকে আমাদের সরকার প্রতিনিয়ত কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাচ্ছে। যারা বেকার যুবক যারা আমাদের গ্রামের মধ্যে পঞ্চায়েতের মধ্যে যারা থাকে এদের জন্য আমাদের এই বিভিন্ন আমাদের এই হাওড়ের মধ্যে আমরা একটা ইন্টিগ্রেটেড একোয়া পার্ক যেটা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমি দৃঢ় আশাবাদী। তো আপনার এলাকাবাসীর একটা অভিযোগ যে আপনি নাকি প্রথমে রাগ পরে প্রেম দিয়ে তাদের সাথে ব্যবহার করেন, আচরণ করেন। তারা চাইছেন প্রথমে যদি ভালোবাসা দিয়ে হয় তো রাগ কিসে, এই ব্যাপারে আপনি কি বলতে চাই? না, সেই ব্যাপারে তো আমাদের কোনো কিছুই নেই, শুধু কারণ এখানে টানা 25 বছরের এক সরকার থাকার কারণে আমাদের মন মানসিকতা মানে এমনভাবে যে তৈরি করেছিল যে যেহেতু ওনারা যে কমিউনিস্ট পার্টি, সেটা আমার ব্যক্তিগত আমি আইডিওলজি নিয়ে আমি বলছি যে ওনারা এক দেশবিরোধী কার্যকলাপের সাথে ওনারা জড়িত থাকে। যেহেতু আমাদের দেশের যদি ক্ষতি হয় ওনারা খুব খুশি হয়। যখন চীন পাকিস্তানের মধ্যে আন্দোলন হয় বা কেউ যদি মরে যায় ওনারা মোমবাতি নিয়ে মিছিল করে, আর আমাদের দেশের একজন গৌরবময় যদি কোনো কারণে যদি শহীদ হয়ে যায় তখন ওরা চুপ থাকে, যার কারণে এইসবগুলা প্রতিবাদী করতে আমাদেরকে অনেকে রাগিয়ার শ্বাস দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা রাগ নিয়ে নই, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা একাত্ম মানববাদে বিশ্বাসী, যার মন্ত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। সেই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা এগিয়ে যাব। তো সর্বোপরি শেষ দিকে আমরা প্রায় চলে এসেছি, শেষের দিকে। তো এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আপনার
ফুলতলি গ্রাম পঞ্চায়েতের যারা শ্রদ্ধেয় ভোটাররা যারা আছেন, গণদেবতারা যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের গ্রামের সকল গুরুজন বৃন্দ এবং মায়েরা, বোনেরা এবং যুবক ভাইয়েরা সবাইকে আমি অনুরোধ করছি যে আমাদের এক ফুলতলি এবং শ্রেষ্ঠ ফুলতলি তৈরি করার লক্ষ্যে আপনারা আমাদের গ্রামের প্রত্যেক ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে আপনারা জয়ী করুন। বিগত দিনের যেসব আশা প্রত্যাশা নিয়ে আপনারা সরকার পরিবর্তন করেছিলেন, সেই সব আশা এবং প্রত্যাশাগুলি আমরা জনতা আপনাদের কাছে আমরা তুলে দেব। আপনারা আমাদেরকে সঠিক দিকে আপনারা পরিচালনা করবেন। যেহেতু আমরা পঞ্চায়েত প্রতিনিধি, আমাদেরকে কিচ্ছু নয়, আমরা আপনাদের শুধু একটা পিয়নের কাজ করছি, আমরা মিডিয়ার কাজ করছি। আপনারা আমাদেরকে ভোট দেবেন, সেই ভোটগুলো আমরা নরেন্দ্র মোদীজিকে আমরা দেব এবং এই নরেন্দ্র মোদীজির এই উন্নয়নের চিন্তাধারাটা যেন আমাদের গ্রাম পাহাড়ে সরিয়ে যাও, তার সাথে সাথে আমাদের এই ফুলতলি গ্রামেও সেইগুলা বিস্তার লাভ করে, যাতে আমরা একে অপরের সাথে আমরা সুব্যবহার করে, যাতে আমরা ফুলতলিটাকে আমাদের এই রাজ্যের মধ্যে একটা গ্রাম হিসাবে আমরা বিবেচনা করতে চাই। সেই আশা রেখে আমি সবার কাছে আমি প্রার্থনা করছি, আমাদের এই ভারতীয় জনতা পার্টির যতজন আমাদের 9 জন মেম্বার আসে, তাদেরকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং সুন্দর একটা পঞ্চায়েত গঠন করে আমাদের এই ফুলতলিটাকে আমরা আরো সুন্দরভাবে গড়ি, এই আশা প্রত্যাশা রেখে আমি সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।